মার্কিন শুল্ক হার আপাতত স্বস্তি হলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শুল্কের পর প্রাথমিকভাবে রপ্তানি আদেশ কম হলেও দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যাবে বলেও জানান তিনি। শুক্রবার বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পোশাক খাতে এ শুল্কের প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন সংগঠনের সভাপতি। বলেন, নতুন শুল্কে উৎপাদন খরচ বাড়বে, বিদেশি ক্রেতারা আপাতত কম অর্ডার দিচ্ছে। এক মৌসুম পর আশা করি সব ঠিক হবে। চীন ভারতে শুল্ক বেশি হওয়ায় অনেক অর্ডার বাংলাদেশে আসবে। দীর্ঘমেয়াদে তা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক হবে। তবে টেকসই সুফল পেতে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে। রপ্তানি বৈচিত্র্যকরণের বিকল্প নেই। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত চেয়ে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সমপর্যায়ে অর্থাৎ 1% আমাদের বেশি আছে, ভিয়েতনামের সমান আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। 20% বেশি মার্কিন কাঁচামালে তৈরি পোশাক হলে ওই অংশে বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। এটি ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের মার্কিন কাঁচামাল বিশেষ করে তুলা কাপড় ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। শিল্প মালিক, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করলে শিল্পের জন্য সম্মিলিতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে নতুন সুযোগের সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবে। শুল্ক নিয়ে এখনো আলোচনার সুযোগ আছে। অন্য প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক যেন আরও কমানো যায় সেজন্য সরকারি সহযোগিতার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান। মাহমুদ হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাবো, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হলো সেই চুক্তিতে আপনারা কতটা আশাবাদী এবং এতে করে আমাদের রপ্তানি বাণিজ্যে আসলে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। একই কথার পুনরাবৃত্তি হবে যে ট্যারিফ যেটা 35% ছিল সেখান থেকে 20%-এ নেমে এসছে। এটা অবশ্যই আমাদের জন্য স্বস্তিদায়ক এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে এটা সামঞ্জস্য রেখেই হয়েছে। ভারতের তুলনায় বরঞ্চ 5% কম হয়েছে। সেই হিসাবে আমাদের যে প্রতিযোগিতার সক্ষমতা সেটা আপাতত বজায় থাকবে। তবে বাড়তি 20% শুল্ক দিয়ে ক্রেতারা যদি মনে করেন যে চূড়ান্তভাবে যারা ভোক্তা তারা তাদের ক্রয়ের সীমা কমিয়ে দিবেন, অর্থাৎ ভোক্তার যদি কনজামশন কমে যায় সেক্ষেত্রে সাময়িকভাবে কিছু অর্ডারের পরিমাণ কমতে পারে। সেটা অবজার্ভ করতে হলে আমাদেরকে একটা সিজন অপেক্ষা করতে হবে। আর এর সাথে আমরা আশা রাখতেই পারি, যেহেতু চীনের শুল্ক আমাদের চেয়ে বেশি, সেখান থেকে কিছু অর্ডার শিফট হওয়ারও পসিবিলিটি আছে। তো আমরা আশাবাদী এবং আমরা চাই এই নেগোসিয়েশন যেন চলমান থাকে। মাহমুদ হাসান, আপনার কাছে জানতে চাবো, আপনি যেহেতু আদেশের বিষয়টি নিয়ে কথা বলছিলেন, সেক্ষেত্রে আমাদের যে সামনের মৌসুম আছে অথবা চলতি যে মৌসুম চলছে, যেহেতু যে শুল্ক আরোপ করা হয়েছে সেই শুল্কটা বিশেষ করে আমদানিকারকদের উপরেই যাবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনারা কোনো আদেশের বাতিল করার অনুরোধ এসেছে কিনা, আর অনুরোধ আসলেও কি পরিমাণে বাতিল করা হয়েছে? এখন পর্যন্ত কোনো আদেশ বাতিল হয়েছে এই ধরনের কোনো স্পেসিফিক আমাদের কোনো নাই, ইনফরমেশন নাই। তবে যখন 35% শুল্ক ছিল তখন অনেক বায়ার তাদের অর্ডার স্থগিত করেছিলেন, পিও স্থগিত করেছিলেন। কিন্তু 20% হয়ে যাওয়ার পরে অনেক বায়ারই আপনার এই পিওগুলো রিলিজ করা শুরু করছেন এবং আশা করি সোমবার মঙ্গলবার নাগাদ আমরা একটা রাইট রিফ্লেকশন বা রিয়াকশন পাবো ফ্রম বায়ার। আশা করি বায়াররা, যেহেতু অন্যান্য দেশের শুল্ক একই পর্যায়ে আছে, তো বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, প্রাইস সবকিছু মিলে অর্ডার চলমান থাকবে বলে আমরা আশা করি। আপনি চীনের শুল্কের বিষয়টি বলছিলেন, আমরা জানি যে চীনের সাথে কি পরিমাণের শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র, সেই বিষয়টি এখনো কোনো ফয়সালা হয়নি। সেক্ষেত্রে কি কিছুটাও আশঙ্কা রয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? যদি চীনেও এই ধরনের একটা নেগোসিয়েশনে আসে, শুল্ক চীনেরও বেশ
ভালো পরিমাণে কমে যায়, সেক্ষেত্রে কি আমাদের প্রতিযোগিতা আরো বেশি বেড়ে যাবে বলে আপনি মনে করেন? চীনের শুল্ক যদি এটা বাংলাদেশের চেয়ে কম হয় তাহলে সেটা তো অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে, চীনের শুল্ক বাংলাদেশের চেয়ে কম হবে না, বরঞ্চ বেশিই হবে। আর চীনও আস্তে আস্তে এই জায়গা থেকে শিফট করছে। তারাও যে পোশাক শিল্পের থেকে তাদের নিজস্ব যে ইন্টারনাল যে কনজাম্পশন আছে সেই দিকে তারা নজর দিচ্ছে। তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে দিকে যাচ্ছে, তারা অনেক ভ্যালু অ্যাডেড আইটেম করে। সুতরাং চীনের শুল্কের সাথে আমাদের শুল্কর কম্পারিজন করলে আমরা সহনীয় জায়গায় থাকবো, এবং এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে না। আমাদের জন্য চ্যালেঞ্জিং মার্কেট প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম, পাকিস্তান, ইন্ডিয়া, কম্বোডিয়া। তো তাদের তুলনায় আমাদের শুল্ক সহনীয় পর্যায়ে আছে। তো আমরা আশা করছি যে চীন আমাদের জন্য বড় থ্রেট হবে না। মাহমুদ হাসান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। এখানে বারবারই উঠে এসেছে যে মার্কিন কাঁচামাল ব্যবহার করলে বাড়তি শুল্ক এড়ানো যাবে। সেক্ষেত্রে যদি আমরা মার্কিন কাঁচামাল ব্যবহার করে আমরা আমাদের তৈরি পোশাক তৈরি করি, সেক্ষেত্রে আমাদের খরচটা কিভাবে অথবা কেমন দাঁড়াবে? আমরা কি আমাদের সেই রপ্তানির যে লাভের জায়গাটা, সেই জায়গাটা ধরে রাখতে পারবো বলে আপনি মনে করেন? প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন সেখানে একটা ক্লজ আছে যে ইউএস র মেটেরিয়াল ইউজ করলে কোনো কম্পোনেন্টে যদি 20% অ্যান্ড অ্যাবাভ ইউএস কন্টেন্ট হয় তাহলে ওই অংশটার জন্য কোনো ট্যারিফ দেওয়া লাগবে না। তো আমরা যদি ইউএস এর কটন ইউজ করে তৈরি করতে পারি পোশাক, তাহলে সেই জায়গাটায় 20% ট্যারিফ দেওয়া লাগবে না। আমরা আশা করি প্রায় 30% পর্যন্ত ইউএস কন্টেন্ট ইউজ করা যাবে। সেক্ষেত্রে যে ইউএসএ কটনের যে বাড়তি দাম দেওয়া লাগবে সেটা সহজেই অ্যাডজাস্ট করা যাবে, কারণ 20% ট্যারিফ অনেক হাই ট্যারিফ। সো 20% যদি জিরো হয়ে যায়, আর সেক্ষেত্রে যদি কটনের দাম 2 সেন্ট বা 3 সেন্ট পার পাউন্ড বেশি দিতে হয়, সেটা অ্যাডজাস্ট করা সম্ভব। আপনারা বারে বারে বলছেন যে আমাদের দেশের যে শুল্ক হারটা এসেছে সেটা প্রতিযোগিতার তুলনায় প্রায় সমপর্যায়ে বলে আমরা হয়তো সেই ধরনের অসুবিধায় পড়ব না। কিন্তু যেহেতু ভিয়েতনামে বাংলাদেশের তুলনায় চীনের বিনিয়োগ বেশি, সেক্ষেত্রে কি কিছুটা আশঙ্কা অথবা আমাদের বিনিয়োগ কমার কোনো আশঙ্কা রয়েছে বলে আপনি মনে করেন? না, বিনিয়োগ কমার কোনো আশঙ্কা নেই। আমাদের যেটা করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে দুর্বলতা আছে সেইগুলাকে আমাদের ফিক্স করতে হবে। যেমন আমাদের জ্বালানির জন্য নতুন ইন্ডাস্ট্রি আসছে না, বা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি তার সক্ষমতার জায়গায় 70 থেকে 80% চালাতে পারে, বাকি 20-30% আমরা চালাতে পারছি না। এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায়, এই সমস্যার সমাধান করা গেলে আমাদের সাথে ভিয়েতনাম বা চীনের যে প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে না। কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে যদি আমাদের এই জ্বালানি সমস্যা, আমাদের পোর্টের দক্ষতা, ইন্টারেস্ট রেট হাই, এগুলো যদি বজায় থাকে। তো এগুলো আস্তে আস্তে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যেন এটা সহনীয় পর্যায়ে চলে আসে। মাহমুদ হাসান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি আসবে, সেখানে সব বিষয় জানানো হবে। বোয়িং কেনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের খুব বেশি আগ্রহ ছিল না, কারণ এসব অর্ডার সরবরাহ করতে অনেক বছর লেগে যাবে। মূলত জ্বালানি ও কৃষি পণ্যের ওপর নির্ভর করে চেষ্টা করা হয়েছে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে 20% শুল্ক দিয়েছে, এটার সাফল্য ব্যর্থতা বাণিজ্যিক সক্ষমতার উপর নির্ভর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতাশীলতা, এবং আমি এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, এবং এই বিষয়ে আমি 100% একমত যে আসলে কোনো অবস্থাতেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না। তো এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি না। পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের রপ্তানি পণ্য মোট শুল্ক হার দাঁড়াবে গড়ে 35%। এখন থেকে বাংলাদেশকে পণ্য ভেদে বাড়তি হারে শুল্ক দিতে হবে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া গেছে এসব তথ্য। গেল বছর যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত বাংলাদেশের
পোশাক পণ্যে গড় শুল্ক হার ছিল 16.77%। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পোশাক পণ্যে গড় শুল্ক হার হবে 36.77%। এছাড়া জুতার রপ্তানি শুল্ক হারও বেড়ে হতে পারে 3 গুণের বেশি। পণ্যভেদে চামড়াজাত পণ্যের শুল্ক হারও বাড়বে কয়েক গুণ। এ খাতে আরোপিত হার বেড়ে দাঁড়াবে 32.20%। সম্প্রতি বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেন ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 7 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। গেল অর্থ বছরে কমেছে পণ্য আমদানির ব্যয়। এ সময় সবচেয়ে বেশি কমেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি, যা 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ না হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এছাড়া ঋণের উচ্চ সুদ দিয়ে নতুন ব্যবসা করা কঠিন বলে মনে করছেন তারা। গেল অর্থ বছরে ডলার সংকটে কমেছে পণ্য আমদানি, স্থবিরতা চলছে দেশি বিদেশি বিনিয়োগেও। বাংলাদেশ ব্যাংক বলছে, শুধুমাত্র মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার হার কমেছে 25%-এর বেশি, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মধ্যবর্তী পণ্য আমদানিও কমেছে 8%-এর বেশি। মানে কমোডিটি এলসি কিন্তু কমেনি, ইম্পোর্ট কিন্তু, এবং বাজারে কোনো পণ্যের কোনো ঘাটতি নেই, কিন্তু শিল্প খাতে বিনিয়োগ কিছুটা স্থবির থাকার কারণে এই মুহূর্তে কম। বছর শেষে আশা করি এটা অনেক বাড়বে। এদিকে জুনে এলসি খোলা হয়েছে 414 কোটি ডলারের, গত বছরের তুলনায় যা প্রায় 25%-এর কম। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগ স্থবিরতায় উৎপাদন নিম্নমুখী। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় শঙ্কা এখনো কাটেনি। এক্সচেঞ্জ রেটটা এটাও কিন্তু একটা বড় এফেক্ট। এই সবগুলো এফেক্ট, যে এফেক্টগুলোর যে চেইন এফেক্ট যেটা আসছে, সেটা হচ্ছে মার্কেট কনফিডেন্স। রাজনৈতিক অস্থিরতা একটা বড় হয়েছে। আমরা যারা ইনভেস্টার্স, আমরা সবসময় চিন্তা করি এই দেশে অস্থিরতা যাতে না থাকে, কোনো রাজনৈতিক কোনো রকম সমস্যা যাতে না থাকে। যদি না থাকে তাহলে আমাদের জন্য সুবিধা যে আমরা ইনভেস্ট করতে পারি। ডলারের ক্রাইসিসের কারণে এলসিগুলো আমরা ঠিকমতো খুলতে পারিনি এক সময়, তো সেই কারণে প্রথম থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। এখনও সেটা সংকট তো পুরোপুরি যায় নাই। অর্থনীতিবিদরা বলছেন, এই ধারা চলতে থাকলে কর্মসংস্থান কমবে, ব্যবসায় বাণিজ্যের পরিধি সংকুচিত হবে। নতুন বিনিয়োগ না এলে সরকারের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রাও অনিশ্চয়তায় পড়বে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন শেষ হয়েছে। দাম বাড়ার তুলনায় কমার তালিকায় নাম লিখিয়েছে প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান। তবে বড় মূলধনী কোম্পানির শেয়ার দাম বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহের ব্যবধানে ডিএসসির বাজার মূলধন বেড়েছে 4,216 কোটি টাকা। গেল সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 3 দিন মূল্যসূচকের পতন হলেও শেষ 2 কার্যদিবসে বড় উত্থান হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক 51.38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,443 পয়েন্টে। সূচক বাড়লেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা কমেছে। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 838 কোটি 86 লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল 559 কোটি 44 লাখ টাকা, অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে 20 কোটি 58 লাখ টাকা বা 2.40%। এতে সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে 4,194 কোটি 31 লাখ টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 4,216 কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 7,08,007 কোটি টাকা। শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,12,223 কোটি টাকায়। গেল সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 140টির, কমেছে 31টির, অপরিবর্তিত আছে 222টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম রহিমা ফুড, দ্বিতীয় সাউথ ইস্ট ব্যাংক, তৃতীয় অবস্থানে কর্ণফুলী ইন্স্যুরেন্স।
অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 189 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,202 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 81 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 বছর আগে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। মার্কেট সংশ্লিষ্টদের দেয়া হয় চিঠিও, তবে তা উপেক্ষা করেন ব্যবসায়ীরা। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আগুন লাগার 1 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট সকাল 10টার দিকে হঠাৎ মার্কেটের 5ম তলায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। এরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় 5ম তলা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানীদের মধ্যে। দোকানদাররা জানান ভবনের 5ম তলার একটি মোবাইলের সরঞ্জামের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। আমার পাশের গোডাউন থেকে অল্প অল্প পানি আগুন বেরোইতেছে। এখন লাস্টে আমি খবরে মানে কয়েকজন নিচে 5 তলায় সবাই ডাক দিতে পরে আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু ধুমায় অন্ধকার হয়ে গেছে। আমার দোকান 3 তলায়, যখন কারেন্ট অফ হয়েছে তখন আমি উপরে যাওয়া ধরছি, কি অবস্থা দেখি। ঠিক আছে, এর মধ্যে আগুনে পুরা অন্ধকার, মাছ বরাবর লাগছে আগুনটা। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার কোটি টাকার একটা মার্কেট। সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে প্রবাসী আয়ে। গত বছরের একই সময়ের চেয়ে 32% বেড়ে এই আয় দাঁড়িয়েছে $2.36 বিলিয়ন। গত বছরের একই সময়ে রেমিটেন্স আয় ছিল $1.79 বিলিয়ন। সে হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে $57.40 বা প্রায় 7,200 কোটি টাকা বেশি এসেছে। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, মোবাইল অ্যাপের ব্যবহার, প্রণোদনা ও সরকারের কড়া নজরদারির কারণে প্রবাসীরা এখন বেশি নিরাপদ ও সুবিধাজনক উপায়ে অর্থ পাঠাচ্ছেন। এর আগে 2024-25 অর্থ বছরে মোট রেমিটেন্স $30 বিলিয়ন অতিক্রম করেছিল। কিছু লোক শিল্প প্রতিষ্ঠান করার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, দেশে এখনও অনেক বড় শিল্প প্রতিষ্ঠান আছে, ভালো মালিকরাও আছেন যারা এখনও খেলাপি হননি, শ্রমিকদের বেতন ঠিকভাবে দিচ্ছেন। শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রম খাতের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন এম সাখাওয়াত হোসেন। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে আমাদের ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় গ্রুপ আছে। এই কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারেন। রাঙামাটিতে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সকালে শহরের জিমনেশিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুদীপ চাকমা। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বনায়ন ধ্বংস হয়ে গেছে অনেক আগেই, সেজন্য পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলা আগামী 8 আগস্ট পর্যন্ত চলবে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার সহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। অতিবৃষ্টির কারণে ফরিদপুরের বিভিন্ন ফসলের মাঠে জলাবদ্ধতায় ক্ষতির মুখে চাষিরা। শাকসবজি সহ আমন ধান আবাদে লোকসানের শঙ্কা কৃষকদের।
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মরিচ, বেগুন, করলা, ঝিঙা, পুঁইশাক, মূলা সহ বিভিন্ন ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমন মৌসুমের জন্য প্রস্তুত করা জমিতে ধান রোপণ করতে পারছেন না কৃষক। মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আবার কোথাও সরকারি খাল ভরাট করায় মাঠ তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতায়। এই পানি দ্রুত 2-1 দিনের মধ্যে অপসারণ না করতে পারলে আমরা ধান রোপণ করতে পারবো না। ধান লাগাবার চেষ্টা করতেছি, তার বৃষ্টির জন্য আমরা পারতেছি না। আমাকে মাঠ ডুবে গেছে বৃষ্টিতে। মৌসুমি যে সবজিগুলো আছে এবং মরিচ, আমাদের ফরিদপুরের জন্য মরিচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। এই সবজি আর মরিচ যেগুলো নিচু জায়গাতে আছে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।